2008 সালের সেপ্টেম্বর লন্ডনে যাত্রা করেছিলেন বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামীকাল 25-17 বছর পর তারেক রহমান আবার বাংলাদেশে আসছেন। তার এই ফিরে আসাটাকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপি নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য সরকার এসএসএফ দেওয়ার জন্য আবেদন জানিয়েছে। অন্যদিকে তারা দলীয় সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা নিয়েছে। তারেক রহমান দেশে এসে তার মা বাংলাদেশ 3বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী অন্তরের আপসহীন নেত্রী বলে যাকে আমরা চিনি, সেই বেগম খালেদা জিয়া তাকে দেখতে এবারকার হাসপাতালে যাবেন এবং এরপরে ঢাকার 300 ফিটে একটি গণসমাবেশ আয়োজন করা হয়েছে। সেখানে তারেক রহমান উপস্থিত হবেন এমনটাই গণমাধ্যমের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। আজকের এই আলোচনাটা মূলত তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত, আমরা যদি আরো নির্দিষ্ট করে বলি তাহলে 2024 সালের 36শে জুলাই বা 5 অগাস্ট পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যম তারেক রহমানকে জনসাধারণের সামনে কিভাবে উপস্থাপন করেছে সেটি নিয়েই এই আলাপটা। বাংলাদেশে গণমাধ্যম একটা নির্দিষ্ট দলকে বা একটা নির্দিষ্ট গোষ্ঠীকেই যে প্রাধান্য দিয়ে আসছে, এটা সাধারণ পাঠক থেকে শুরু করে এখন অনেক রাজনৈতিক বিশ্লেষকও বেশ স্পষ্টভাবে বলছেন। তবে এই কথাগুলো আমরা জুলাই অভ্যুত্থানের আগে তেমন একটা শুনিনি, বা এগুলো নিয়ে অল্প কয়েকজন মানুষ সরব ছিলেন। বাকিরা সুবিধা মতোই আসলে যার যার সুবিধা যেদিকে আদায় করে নেওয়া যায় বা যে যেভাবে নিজেকে একটু নিরাপদে রাখতে চান, সরকারের সুনজরে থাকতে চান, সেটাই সংবাদ মাধ্যমে তারা প্রকাশ করেছেন, যেটা সরকারের যাতে তারা খুব একটা বিরাগ ভাজন না হন। সেই সরকারটা কারা? সেই সরকারটা হচ্ছে 2008 সাল থেকে 2024 সালের 36শে জুলাই পর্যন্ত যারা বাংলাদেশের সরকার হিসেবে ক্ষমতায় ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ। এবং 2008 সালের নির্বাচনের পরে 2014, 2018 এবং সর্বশেষ 2024 সালের যে নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনই ছিল বিতর্কিত। প্রত্যেকটা নির্বাচনই ছিল ভোটারদের অধিকার হরণ করার নির্বাচন, এবং এই নির্বাচনগুলোতে জনসাধারণের ব্যাপক সম্পৃক্ততা ছিল বলে দাবি করার সুযোগ নেই। তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন সিনিয়র মহাসচিব ছিলেন তারেক রহমান। তাকে নিয়ে সংবাদ মাধ্যমগুলো নানা ধরনের খবর প্রচার করেছে। বিশেষ করে দুর্নীতি বিষয়ক খবরগুলো নিয়মিত বিরতিতেই আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি, এবং সেটি যে সেই সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী পরিবেশিত হতো সেটা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে, এবং এখন অনেকটাই সেটা একদম পরিষ্কার যে সেগুলো মূলত সরকারের প্রেসক্রিপশন থেকেই সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করত। এর মধ্যে যে সংবাদ মাধ্যমটি তারেক রহমানকে নিয়ে নিয়মিত রিপোর্ট করে গেছে সেটা হচ্ছে প্রথম আলো। আমরা যদি প্রথম আলো রিপোর্টগুলোর দিকে একটু ফিরে তাকাই, আমরা সেখানে তারেক রহমানকে নিয়ে নানান রকমের সংবাদ দেখতে পাই। যেমন তারেক রহমান বগুড়ায় গিয়েছেন, বগুড়ায় গিয়ে তার আশেপাশে যারা রয়েছেন তারা বেশিরভাগই খুনের আসামি, খুনের দায়ে অভিযুক্ত, এটা আমরা দেখেছি। তারেক এবং গিয়াসাল মামুন তার বন্ধু, তারা দুর্নীতি করেছেন, তারা বিদেশে অর্থ পাচার করছেন, তারা বিভিন্ন ধরনের প্রকল্প থেকে যে টাকা মেরে দিচ্ছেন, খবর কিন্তু আমরা প্রথম আলো এবং অন্যান্য সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি। এমনকি দৈনিক ইত্তেফাকে একটা সংবাদ ছাপা হয়েছে যে 17টা দেশে নাকি জনাব তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুনের প্রায় 22,000 কোটি টাকার মতো রয়েছে, তারা পাচার করে দিয়েছেন। এমনকি সিঙ্গাপুরে এবং হ্যাঁ, সিঙ্গাপুরে তারেক রহমান এবং খালেদা জিয়া, আরাফাত রহমান, তাদের বিরুদ্ধে 2,000 কোটি টাকা পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছিল, এবং সংবাদ মাধ্যম সেগুলো বেশ হাইলাইট করে বোল্ড ফন্টে
প্রথম পাতায় তো অবশ্যই সেগুলো ছাপিয়েছিল। তৎকালীন সময়ে প্রথম আলোর একজন কার্টুনিস্ট ছিলেন শিশির ভট্টাচার্য। সেই শিশির ভট্টাচার্য নিয়মিত খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে কার্টুন আঁকতেন, ব্যঙ্গচিত্রই করতেন। সেগুলো নিয়ে কোনোদিন তারেক রহমান বা খালেদা জিয়া কোনো ধরনের কিংবা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেননি। মজার বিষয় হলো 2008 সালের পর যখন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট ক্ষমতায় আসলো, এরপর থেকে এই শিশির ভট্টাচার্যের মতো কার্টুনিস্ট আর কার্টুন আঁকছেন না, বা আঁকা মনে হয় তারা স্থগিত করে দিলেন। এখন পর্যন্ত শিশির ভট্টাচার্যকে আর কোনো গণমাধ্যমে কার্টুন আঁকতে দেখা যায়নি। উল্লেখ্য, কার্টুন আঁকার দায়ে আহ, কিশোর নামে দুঃখিত কিশোর নামের এক কার্টুনিস্টকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনের অধীনে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। তার ভাষায়, একজন পুলিশ কর্মকর্তা থাপ্পড় মেরে তার কান ফাটিয়ে দেন এবং তার কান থেকে রক্ত বেরোতে থাকে। তো শুধু একটা কার্টুন প্রকাশ করেছিলেন এই কিশোর। তো এই কথাটা আমি এই জন্য বললাম যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন যে 4 দলীয় জোট বাংলাদেশের সরকার হিসেবে দায়িত্ব পালন করছিল, ক্ষমতায় ছিল, সেই সময়টাকে কালো অধ্যায়, সেই সময়টাকে একটা ভয়ঙ্কর অধ্যায় বলে বাংলাদেশের অনেক গণমাধ্যম খবর প্রকাশ করেছে। এবং অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এই বিষয়টাকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে জনসাধারণের সামনে উপস্থাপন করেছে। কিন্তু ঘটনা হচ্ছে, যখন 2008 থেকে 2024 এই সময়টায় বাংলাদেশে গুম, খুন, বিনা বিচারে আটক, বানোয়াট মামলায় গ্রেপ্তার, গণহারে গ্রেপ্তার, শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে অনেককে গ্রেপ্তার হয়েছেন, গুম হয়েছেন, বিরোধী দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অনেককে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারা আর এখন পর্যন্ত ফেরত আসেনি। এর মধ্যে একটা উল্লেখযোগ্য নাম যদি বলি, সেটা হচ্ছে বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য জনাব ইলিয়াস আলী। সিলেট 2 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে গুম করা হয়, তাকে এখনো পাওয়া যায়নি। তার স্ত্রী তাসিনা রুশদীর লুনা, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পর্যন্ত দেখা করেছিলেন, শেখ হাসিনা আশ্বাসও দিয়েছিলেন, তবে ইলিয়াস আলী আর ফেরত আসেননি। তার সঙ্গে সিলেট বিএনপির আরো একজন নেতা ইফতেখার আহমদ দিনার, তিনিও গুম হন, তাকেও কিন্তু আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরকম শুধু একজন নয়, আমি শুধু সিলেটে ইলিয়াস আলীর কথা বললাম, এরকম 600-র অধিক মানুষ গুম হয়েছেন বলে অভিযোগ ছিল। সেই বিষয়গুলো নিয়ে আমরা সংবাদ মাধ্যমে এমন কোনো রিপোর্ট দেখিনি যে পৈশাচিক শাসন চলছে, বাংলাদেশের ক্ষমতায় দানবেরা বসে আছে। এই প্রতিবেদনগুলো আপনি খুঁজলে খুব একটা পাবেন না, বা সরাসরি এরকম করে কোনো পত্রিকায় উল্লেখ করেনি। কিন্তু তারেক রহমান দুর্নীতি করছেন, লুৎফুজ্জামান বাবর, মোসাদ্দেক আলী ফালু, এরকম বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দের নামে ক্রমাগত দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতি বিষয়ে হাইলাইট করে পত্রিকাগুলো প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের শাসনাধীন যে প্রায় 1.5 দশকের বেশি সময় ছিল, সেই সময়ে এই কোনো মামলারই যেটা বলা যায় যে গ্রহণযোগ্য কোনো প্রমাণাদি সহ রায় প্রকাশ করতে দেখা যায়নি, এবং প্রত্যেকটাকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলাগুলোকে পরিচালনা করা হয়েছে। জামিনযোগ্য মামলায় তাদেরকে কারাগারে আটক করে রাখা হয়েছে, শুধু তাই নয়, রিমান্ডে নিয়ে এক একজনকে ভয়াবহ নির্যাতন করা হয়েছে। রিমান্ডে নিয়ে নির্যাতনে অনেক আসামি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি অশীতিপর অনেক শীর্ষস্থানীয় নেতাকেও রিমান্ডে নিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন আদালত। বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন MK আনোয়ার, এবং তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তাকে পর্যন্ত আদালত কোনো ধরনের অনুকম্পা দেখায়নি। তিনি হুইল চেয়ারে করে আদালতে যেতেন আসতেন, কিন্তু তাকেও রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এমনকি তাকে যথাযথ চিকিৎসার জন্য আদালত অনুমোদন দেয়নি, এবং তাকে জামিনযোগ্য মামলা হলেও তাকে জামিনে দেওয়া হয়নি। সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়। বেগম খালেদা জিয়াকে প্রথমে আটক করা হয়, পরবর্তীতে তাকে 5 বছরের সাজা ঘোষণা করা হয়, সেই সাজা বাড়িয়ে তাকে 10 বছরের কারাদণ্ড প্রদান করেন। এবং শুধু তাই নয়, তাকে যে
সাধারণ কারাগার ছিল সেখানে না রেখে তাকে আহ, একটি আলাদা কারাগারে রাখা হয় এবং সলিটারি কনফাইনমেন্টের কোনো অনুমোদন সেখানে ছিল না, তবে বেগম খালেদা জিয়া একটা আদালতে রাখা হয় যেখানে অন্য কোনো কয়েদি ছিল না। সুতরাং কৌশলী হয়ে এখানে আসলে বেগম খালেদা জিয়াকে সলিটারি কনফাইনমেন্টেই রাখা হয়েছিল। তো এই ছিল অবস্থা। এগুলো নিয়ে আপনি সংবাদ মাধ্যমে খুব জোরালো কোনো প্রতিবেদন বা এগুলোর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে কেউ কলাম লিখছেন, বক্তব্য দিচ্ছেন বা সংবাদ প্রকাশ করছেন বা আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, এই উদাহরণগুলো আপনি পাবেন না। অল্প কয়েকজন সাংবাদিক, অল্প কয়েকটা সংবাদ মাধ্যম এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছে, তবে সেটাও খুব জোরালোভাবে করেছে বলে বলার সুযোগ আসলে আছে বলে আমি মনে করি না। তো তারেক রহমানকে নিয়ে আমি যেটা বলছিলাম, সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা। 2004 সালের 21 আগস্ট ঢাকায় একটা ভয়াবহ ধ্বংসযজ্ঞই আমি বলবো 21 আগস্ট যে গ্রেনেড হামলাটা হয়েছিল, এবং এখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়, হরকাতুল জিহাদের মুফতি হান্নানকে প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়। মুফতি হান্নান বেশ কয়েকবার তার জবানবন্দি দিয়েছেন, স্বীকারোক্তি করেছেন এবং তিনি এটা দায়ও নিয়েছেন বলে অনেকবার আমরা সংবাদ মাধ্যমে খবর পেয়েছি, যদিও পুরোটাই ছিল পুলিশের কারণে। একটা সময় গিয়ে মুফতি হান্নান তার সেই জবানবন্দিটা পরিবর্তন করে ফেলেন এবং তিনি জানান যে জনাব তারেক রহমান তাকে হাওয়া ভবনে ডেকে নিয়ে লুৎফুজ্জামান বাবর এবং সেই সময় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন আব্দুস সালাম পিন্টু, তাদের সঙ্গে যোগাযোগ করে এই কাজটা করার দায়িত্ব দিয়েছিলেন। অথচ তার আগের যতগুলো জবানবন্দি ছিল কোথাও তারেক রহমানের নাম উল্লেখ করা হয়নি। এটি যে ইচ্ছাকৃতভাবে খুব সাজিয়ে গুছিয়ে তারেক রহমানকে এই 21 আগস্টের গ্রেনেড হামলায় জড়িত করার একটা ফন্দি ছিল, সেটি সবাই বুঝতে পারছিল, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম মোটেও সেই দিকে যায়নি, বরং তারেক রহমানকে কিভাবে এই জায়গাটায় একটু ভিলেন হিসেবে দেখানো যায় এবং তিনি যে সত্যি এই কাজটার ইন্ধন জুগিয়েছেন সেই হিসাবে তাকে হাজির করা যায়, বলতে গেলে সংবাদ মাধ্যম সেই কাজটি করেছে। তড়িঘড়ি করে এরপর মুফতি হান্নানকে ফাঁসি দেওয়া হয়ে যায়, ফলে প্রকৃত সত্য উদ্ঘাটন করার আর সুযোগ এখন আর নেই। এর থেকেও আরেকটি চাঞ্চল্যকর বিষয় হলো 2004 সালে যখন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ সমাবেশ করবার জন্য প্রথমে যে জায়গাটির জন্য আবেদন করে প্রশাসন, সে জায়গাটির জন্য তাদের আবেদন মঞ্জুর করেছিল, কিন্তু সমাবেশের একেবারে শেষ মুহূর্তে সেই জায়গাটি বদল করা হয় এবং বদল করে অন্য একটা জায়গায় সেই সমাবেশটি আয়োজন করা হয় এবং সেখানেই হামলার ঘটনাটি ঘটে। দীর্ঘদিন এই মামলার তদন্ত চললেও কোনো সুরাহা হচ্ছিল না, কোনো সাক্ষ্য কিংবা তথ্য উপাত্তর মাধ্যমে বিএনপিকে দোষারোপ করার বা বিশেষ করে তারেক রহমানকে এই মামলায় যুক্ত করার কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছিল না। আব্দুল কাহার আকন নামের একজনকে অবসর থেকে ফিরিয়ে এনে এই মামলার তদন্তে নিযুক্ত করা হয়। তিনি মুফতি হান্নান সহ অন্যান্য সবাইকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে এখানে তারেক রহমান সহ বিএনপির যারা মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তাদেরকে এই মামলায় নথিভুক্ত করেন। তো স্পষ্টতই এটি একটি সাজানো মামলা এবং এখানে খুব পরিকল্পিতভাবে তারেক রহমানের নাম যুক্ত করা হয়েছিল। এটি নিয়েও আপনি কোনো সংবাদ মাধ্যমে কোনো ধরনের বিশ্লেষণ ভিত্তিক আলাপ খুঁজে পাবেন বলে আমার কাছে মনে হয় না। তখন সবাই একযোগে তারেক রহমানকে জঙ্গি মদতদাতা, জঙ্গিদের পৃষ্ঠপোষক এবং আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবরকে জঙ্গিদের সহযোগী ইত্যাদি নামে অভিহিত করে সংবাদ ছাপা হতো। এই ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমের চিত্র। আশ্চর্যজনক হলেও সত্য, তারেক রহমানের যে স্ত্রী ছিলেন, দুঃখিত এখনো স্ত্রী আছেন, জুবাইদা রহমান, 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা সৈয়দ ইকবাল বানুর বিরুদ্ধে একটা মামলা করেছিল দুদক। সেই মামলাটি কি ছিল? সেটি হচ্ছে সেটা হচ্ছে তারেক রহমান এবং তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরেও 4,80,00,000 টাকারও বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে এবং এই মামলায়
তারেক রহমানকে 9 বছরে, তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। এছাড়াও 2013 সালে 17 নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয়। এই যে আগে বলেছিলাম, পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে সিঙ্গাপুরে অর্থ পাচার করেছেন তারেক রহমান, 17টা দেশে 22,000 কোটি টাকা পাচার করেছেন তারেক রহমান। ওই মামলাতেই তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অর্থাৎ ওই যে গিয়াসউদ্দিন মামুন এবং তারেক রহমান দুজনকে জড়িয়ে কিন্তু সংবাদটা করা হয়েছিল। 2016 সালে বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে, দেখেন আবার আদালত রায়টা বাতিল করা হচ্ছে, তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট এবং তাকে 20 কোটি টাকা জরিমানা করেন। 2010 সালে এ মামলায় অভিযোগপত্র জমা দেয় দুদক। এই ছিল গত 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের মূল ধারার সংবাদ মাধ্যমের অবস্থা। তারেক রহমান আগামীকাল দেশে ফিরে আসছেন। বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আমরা যদি জনসমর্থনের বিষয়টি মাথায় রাখি তাহলে বলতেই হয় বিএনপি এখন জনসমর্থনের দিক থেকেও অনেকখানি অন্যান্য দল থেকে এগিয়ে আছে। সামনেই জাতীয় নির্বাচন, অর্থাৎ ফেব্রুয়ারির 12 তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল কথাটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তারেক রহমান এবং বিএনপি। বাংলাদেশ আওয়ামী লীগের সরকার পরিচালনার সময় সংবাদ মাধ্যম যেভাবে আওয়ামী লীগকে তোষণ করেছে, যেভাবে সরকারকে তোষণ করেছে এবং অন্যদিকে বিএনপির নামে বিষেধগার করেছে, এই সংবাদ মাধ্যমকে কিভাবে সামলাবেন তারেক রহমান, বা এই সংবাদ মাধ্যমের সঙ্গে তারেক রহমান এবং বিএনপির আচরণ কেমন হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সংবাদ মাধ্যমই তারেক রহমান এবং বিএনপির নামে কালিমা লেপন করবার অক্লান্ত চেষ্টা করেছে এবং সেই চেষ্টা যে তারা ছেড়ে দিয়েছে সেটা বলা যায় না। এমনকি 2024 সালের জুনেও একটা সংবাদ প্রকাশ করেছে, কাদের কল্যাণ নামের একজন রিপোর্টার লিখেছেন যে তারেক রহমান একাই সব সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারেক রহমান দল চালাতে গিয়ে ক্রমেই একা হয়ে পড়ছেন। জুলাইয়ে কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানটা দেখেছি। তো সংবাদ মাধ্যমের অবস্থান কি পরিবর্তন হয়েছে? তারা কি সত্যিকার অর্থেই সাংবাদিকতার যে নীতি নৈতিকতা রয়েছে, সংবাদ মাধ্যমের যে নীতি নৈতিকতা মানদণ্ড রয়েছে, সেটা বজায় রেখে কি এখন সংবাদ প্রকাশ করবে, সংবাদ সংগ্রহ করবে এবং সাংবাদিকতা করবে কিনা, এই বিষয়টি আমাদের সকলেরই খুব গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে। তবে বিএনপিকে এই বিষয়টি আমার মনে হয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এই জাতীয় সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে তাদের আচার আচরণ কি হবে, কারণ সেটা তাদের জন্য এবং তারা যদি আগামীতে সরকারে আসে সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠবে।